গরিবের টাকা নিল সারদার ছিপে, কয়লা থেকে বালি ভাইপোড়ি ক্রিপে, জমিয়ে ঘুষ নিল এসএসসি টেটে, কাটমানিও নিল কলেজের গেটে। গরিবের টাকা নিল সারদার ছিপে, কয়লা থেকে বালি ভাইপোড়ি ক্রিপে, জমিয়ে ঘুষ নিল এসএসসি টেটে, কাটমানিও নিল কলেজের গেটে। এবার করবো ওদের ভাই চোর 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 উপকার, এবার করবো খতম দাঙ্গা বাড়াও, লাল ফেরাও, লাল ফেরাও, হাল ফেরাও, হাল ফেরাও, লাল ফেরাও, লাল ফেরাও, হাল ফেরাও, হাল ফেরাও, লাল ফেরাও, লাল ফেরাও, হাল ফেরাও, হাল ফেরাও, লাল ফেরাও, লাল ফেরাও, হাল রেলো বেঁচে। নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টুম্পা এখন আমাদের ঘরের মেয়ে, লুঙ্গি ডান্স এখন বাঙালির খুব কাছের। আপাতত এই দুই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বাঙালির দিন যাপন। তার কারণ আরও বেশি দিন যাপন এই কারণে যে সলিল চৌধুরী, হিমাঙ্গ বিশ্বাস, এই যাদের ঐতিহ্য ছিল সেই বামেরা আজকে টুম্পা অথবা লুঙ্গি ডান্সের পথ নিচ্ছে। এই নিয়ে কোথাও চিৎকার, কোথাও বা হতাশা ব্যক্ত করা, কোথাও বা এই বলা আহা কি ছিল আর এখন কি হলো। এইসব যখন বলছি, যখন বারংবার আসলে সমাজের বিভিন্ন স্তর ধরে সিপিআইএম তথা বামেদের উদ্দেশ্যে ঈষৎ কটূক্তি, ঈষৎ বক্রোক্তি, ঈষৎ তির্যক মন্তব্য ইত্যাদির মাধ্যমে আমরা যখন ধরার চেষ্টা করছি এটা চেপে বামেদের, কেন অন্যদের আমরা ধরি না, বামেদের কেন ধরি সেটা অন্য কথা, কিন্তু ধরছি, তখন কিন্তু একটা ব্যাপার আমরা ভুলে যাচ্ছি। বামেরা কি সেটাই ধরতে পারলো? সোশ্যাল মিডিয়া ভিউয়ারশিপ, আমি বলবো এই দুটোরই, সোশ্যাল মিডিয়া ভিউয়ারশিপে বেশ কয়েকটা ধরে সপ্তাহ ধরেই লাগাতার হিট এই দুটো প্যারোডি। হিট টুম্পার প্যারোডি ইউটিউবে হিটের সংখ্যা 1,49,00,000, প্রায় 1.5 কোটি ছুঁই ছুঁই। টুম্পার প্যারোডির খেয়াল রাখতে হবে, বা যখন যারা বামেদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা টুম্পা গান দিয়ে তোমরা নির্বাচনে এলে, কোথায় তোমাদের সেই ঐতিহ্য, সেই গণসঙ্গীত, আজকে টুম্পার প্যারোডি। সেই সময় ইউটিউবে হিটের সংখ্যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এই টুম্পার প্যারোডি, এবং 1,49,00,000 এখনো পর্যন্ত ইউটিউবে হিটের সংখ্যা। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্সের তালে যে গান শুনলাম যে হাল ফেরাও, লাল ফেরাও, লাল ফেরাও, হাল ফেরাও, সেই গান ইউটিউবে হিটের সংখ্যা 1,03,00,000। যারা সোশ্যাল মিডিয়ায় দড়ো, যারা সোশ্যাল মিডিয়ায় যাদের গতায়াত রয়েছে অনায়াস, তারা জানেন এই 1,49,00,000 এবং 1,03,00,000 এই সংখ্যাটা তার কি মাহাত্ম্য এবং বামেদের জন্য তার কি মাধুর্য। জয় বলি, হিমাঙ্গ বিশ্বাস বলি, সলিল চৌধুরী বলি, গণসঙ্গীত বলি, তার সঙ্গে যখন এই সংখ্যাটাকেও রাখি, তখন এই সংখ্যাটা তো আসলে শুধু সংখ্যা নয়, এই সংখ্যাটা আসলে মানুষ। এত মানুষ তারা এই গানটায় হিট সংখ্যা হিট দিয়েছেন। হ্যাঁ, এদের মধ্যে কেউ কেউ পছন্দ করেনি, তাও শুনেছেন, হতে পারে, কিন্তু ভাবা যায় সাম্প্রতিককালে বলুন বামেদের কোন জিনিসটা, ব্রিগেডের সভাটা খুব ভরেছিল, কিন্তু তাতে বামেদের কতখানি দায়িত্ব আর আব্বাস সিদ্দিকির কতখানি ভূমিকা তা নিয়ে এখনও তর্জা চলছে। কিন্তু এই সংখ্যার যে সাফল্য, বামেদের সাম্প্রতিককালের ইতিহাসে এই সাফল্যের কোনো তুল্যমূল্য বিচারে অন্য কিছু পাবেন। অতএব যারা ভাবছেন যে কেন বামেরা এসব করতে গেল, তারা জেনে রাখবেন এই দুই প্যারোডিটা আসলে একটা প্রতীক মাত্র। 21-এ ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা, এবং ঘুরে দাঁড়াতে চাইছে বলে তারা তারুণ্যে ভর করছে, তারা ইউটিউবে হিট করাচ্ছে এই তারুণ্যের ভরসায়। তাদের প্রার্থী তালিকায় এক গুচ্ছ তরুণ ঝকঝকে মুখ। পলিট ব্যুরোকে অনেকেই বলতেন পলিত বুড়ো, পক্ষকেশ বুড়োদের যে দল নাকি এই বামেরা, এই যারা বলতেন
তারা এবার কিন্তু মুখটা ঘুরিয়ে একবার দেখে বলছেন না, একগুচ্ছ তরুণ ঝকঝকে মুক্ত রয়েছে, একঝাঁক শিক্ষিত কম বয়সী অথচ গণ আন্দোলনে জড়িত মুখ এবার বামেদের প্রার্থী। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, জামুরিয়া থেকে কামারহাটি, নতুন এই মুখেরা, বামেদের এই মুখেরা গোটা রাজ্যে ছড়িয়ে। বামেদের এই মেকওভার নিয়ে যখন অনেকে আশাবাদী, তখন আবার অনেকেই আঙুল তুলছেন আব্বাস সিদ্দিকের সঙ্গে জোট নিয়ে। তাহলে একদিকে এই পজিটিভ, একদিকে এই খোঁচা। আজ এই নিয়েই আমাদের আপনার রায়। আর এই নিয়ে আপনার রায় আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তারা হলেন তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ দেব, রয়েছেন সিপিআইএমের তরফে মীনাক্ষী মুখার্জি, মীনাক্ষী প্রার্থী হয়েছেন এবারে, নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন, রয়েছেন বিজেপির তরফে রাজু ব্যানার্জি, রয়েছেন উদ্যোগপতি প্রতিময় চক্রবর্তী। বামেদের বাম আন্দোলনের একটা ইতিহাস প্রতিময় বাবুর সঙ্গে জড়িয়ে আছে, বা এই সুবাদে তিনি বিশ্লেষক হিসেবে তার এখানে প্রাসঙ্গিকতা। মীনাক্ষী, আপনাকে প্রথমত আপনাকে শুভেচ্ছা, আপনাকে অভিনন্দন, আপনি প্রার্থী হয়েছেন, আপনাকে শুভেচ্ছা আপনার আগামী দিনের যাত্রা নিয়ে। আশা করব যে মানুষের সঙ্গে থেকে মানুষের রায় নিয়ে তার রায় শিরোধার্য করে আপনি সামনের দিকে এগোবেন। মীনাক্ষী, জানি না বয়স জিজ্ঞেস করা উচিত নয়, বয়সটা ওইভাবে জিজ্ঞেস করা যায়, কিন্তু আপনার বয়স খুব কম, আপনার বয়স কম। আমরা কিছুদিন আগে, অর্থাৎ আপনি 2011 ক্ষমতা যখন চলে যায় বামেদের, তারপরে আপনার অনেকটা জীবন, তার আগেও ছিল, কিন্তু আপনার বড় হওয়ার সঙ্গে এইটার সঙ্গে জড়িত, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। তার আগে বলুন যে এই যে এত তরুণ ঝকঝকে মুখগুলো আপনারা এসেছেন, আপনি এটাকে কি মনে করছেন বামেদের একটা বড় ইউটার্ন, একটা বড় মেকওভার নিয়েছে, বলবেন কিছু? শুধুমাত্র এই তারুণ্যের উপরে ভরসাটা বামেদের নয়, বামেদের ভরসাটা হচ্ছে খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলনের উপরে। বামেদের ভরসা হচ্ছে বামেদের নীতি, বামেদের পলিসির উপরে। সেই নীতি, সেই পলিসিকে নিয়ে যারা সামনের দিকে বিভিন্ন গণ আন্দোলনে, চাকরির আন্দোলনে, গরিব খেটে খাওয়া মানুষের পেটে ভাতের আন্দোলনে, এই পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে গণতন্ত্র থাকবে কিনা, আমাদের সংবিধানটা বাঁচবে কিনা, আমাদের ভবিষ্যৎ কি হবে, তার উপর মীনাক্ষী, আপনার জায়গায় যদি একজন 50 বছরের কোনো বাম আন্দোলনের কোনো কর্মী তিনি যদি প্রার্থী হতেন, তিনিও ঠিক এই কথাগুলো বলতেন? খেটে খাওয়া মানুষ এবং এই নিপীড়িত শোষিত এই যে শ্রমিক কৃষক, তার যে দারিদ্র দুর্দশা, সেখান থেকে বার করে নিয়ে আসবার জন্য আপনার লড়াই, সেই 50-এর সঙ্গে, সেই 55-এর সঙ্গে, সেই 60-এর সঙ্গে আপনাদের একটা তফাৎ রয়েছে জানেন। আপনি, সায়নদীপ, সৃজন, এরকম অসংখ্য মুখ, সেই তফাৎটা বুঝবার চেষ্টা করছি, সেইটাকে প্লিজ বলুন। মানে আপনার কাছে প্লিজ, আপনারা নতুনভাবে কথা বলছেন, সেই বুকিশ কথাটা শুনতে চাইছিলাম, আপনি প্লিজ বলুন ওই যে তারুণ্য, সেটা কিভাবে সিপিআইএম অথবা বামেদের কিভাবে একটা পথ দেখাচ্ছে, সেই জায়গাটা বুঝবার চেষ্টা করছি, প্লিজ মীনাক্ষী। দেখুন, তারুণ্য তো রাজনৈতিক দলের একটা অঙ্গ, সে তারুণ্য তো থাকবেই, সবসময়ই ছিল, এখনও ছিল। কিন্তু আসল কথাটা হলো যে আমাদের কাজের কথা কি হবে, আমাদের চাকরির কথাটা কি হবে। যারা চাকরি চাইছে, যারা চাকরির জন্য লড়াই আন্দোলন করছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে, নন্দীগ্রামের মাটিতে যারা একটা কাজ পেতে চাইছে, তাদের ভবিষ্যৎ কি হবে, সেই জায়গায় একজন 50-এর প্রার্থী হলেও তারা নীতি পলিসিরই কথা বলবে। আমরা যারা, আপনারা বলছেন তারুণ্যের প্রতি বামেরা ঝোঁক দিয়েছে, আমরাও কিন্তু সেই পলিসির কথাই বলতে চাইছি। মুখ বদলে, বয়স বদলে, হ্যাঁ, বয়সটা একটা ফ্যাক্টর, নিশ্চিতভাবে। তিনি হয়তো সলিল চৌধুরী অথবা হেমাঙ্গ বিশ্বাসকে পছন্দ করতেন, আর আপনারা টুম্পাকে পছন্দ করছেন, টুম্পা অথবা লুঙ্গি ডান্স, এটা কি একটা নতুন ট্রেন্ড? এটাকে পছন্দ করতে শুরু করলেন কেন? এটাকে সামনে নিয়ে এলেন কেন? হেমাঙ্গ বিশ্বাস, সলিলতে টুম্পারা, খেটে খাওয়া মানুষ, একদম শ্রমজীবী অংশের মেয়েরা, তারা ব্রিগেড যেতে চেয়েছে নিজেদের অধিকারে বেঁচে থাকতে। সায়নদীপ মিত্র, আপনার আরেক সহযোগী,
আপনাদেরই দলের আরেক প্রার্থী তরুণ মুখ, তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সায়নদীপ, শুভেচ্ছা, অভিনন্দন, এবং আশা করব সাধারণ মানুষের রায় সেটাকে শিরোধার্য করে সামনের দিকে এগোনো। সায়নদীপ, এবং আছেন আমাদের সঙ্গে আইএসএফের তরফে শিমল সরেন, আপনাকেও স্বাগত জানাই। আমরা আলোচনায় আপনাদের সঙ্গে ফিরবো, তবে তার আগে আমি সায়নদীপ আপনাকে জিজ্ঞাসা করি, বলতে হবে, স্বীকার করতে হবে আপনাকে, একটা কিন্তু প্যারাডাইম শিফট হচ্ছে। প্লিজ ওই তাত্ত্বিক ভঙ্গিতে বলবেন না, আমরা আপনাদের পূর্বপুরুষদের কাছে এইসবগুলো শুনেছি। একটা প্যারাডাইম শিফট হচ্ছে, টুম্পার প্যারোডি গান, লুঙ্গি ডান্সের প্যারোডি গান, ইউটিউবে হিউজ হিট, আপনাদের সোশ্যাল মিডিয়ায় যে অসাধারণ একটা প্রাণচাঞ্চল্য, আপনাদের তারুণ্য, কবে দেখেছেন লাস্ট এতগুলো তরুণ মুখ সিপিআইএমের প্রার্থী তালিকায়? এই যে এটা নতুন করে হলো, আপনি মনে করেন হ্যাঁ এটা প্যারাডাইম শিফট এবং এটা ডেফিনেটলি সিপিআইএমকে সামনের দিকে এগোতে সাহায্য করবে, বামেদের এগোতে সাহায্য করবে? প্রজন্মান্তরটা একটা বিজ্ঞান, আর বিজ্ঞানকেই সবচেয়ে বেশি সিপিএম মান্যতা দেয়, প্রাধান্য দেয়। কিন্তু প্রতিটা প্রজন্মের একটা নিজস্ব ভাষা থাকে। মীনাক্ষী যে কথাটা বলছিল, ভাষার পরিবেশনাটা ভিন্ন হতে পারে, কিন্তু মূল কন্টেন্ট, মূল বিষয়টা কি থাকছে এটাই আসল। বামেরা, নতুন প্রজন্ম, তাদের কথা, তাদের অ্যাপ্রোচ যেভাবেই প্লেস করা হোক না কেন, মূল বুনিয়াদি ব্যাপারটা, মূল বিষয়টা, রুটি রুজি, জীবন জীবিকার প্রশ্ন, অধিকারের প্রশ্ন, এখানে কোনো প্যারাডাইম শিফট হয়নি। খালি ভাষ্যটা পাল্টে গেছে, প্লেসিংটা পাল্টে গেছে, অ্যাপ্রোচটা পাল্টে গেছে। এটা জরুরি, এটা প্রয়োজন, বামপন্থীরা এটার মান্যতা দিয়েছে, কারণ ইন্ডিয়া কন্টেন্ট পাল্টায়নি, ফরম্যাটটা পাল্টেছে, ফর্ম পাল্টেছে। সায়নদীপ, কন্টেন্ট পাল্টায়নি, বিষয়বস্তুটা একদমই তাই, তার ভাষ্য পাল্টেছে, তার প্রকাশ পাল্টেছে, তার প্রকাশের ভঙ্গি পাল্টেছে, তার মুখগুলো পাল্টে গেছে। আপনারা এসেছেন, আমি আসবো আপনাদের কাছে, আমার ভালো লাগলো আপনার এই বক্তব্য। আশা করি মীনাক্ষীও আপনি এর সঙ্গে একমত হবেন। আসবো আপনার কাছে বিশ্বজিৎ বাবু, রাজু ব্যানার্জি, আপনাদের কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, প্রথমে আপনার কাছে আসি। এই যে বামেদের তরফে এই যে যেটা বললেন সায়নদীপ, যে এই যে ভাষ্যটা পাল্টে যাওয়া, এই যে ভঙ্গিটা পাল্টে যাওয়া, বয়ানটা এক থাকছে কিন্তু তার প্রকাশ ভঙ্গিটা আলাদা হয়ে যাচ্ছে, এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং বলে মনে হয়েছে? দেখুন, আপনারা তো রাজনীতি করছেন, অ্যাপার্ট ফ্রম আপনার প্রতিপক্ষ শিবির, সেটা তো আলাদা কথা, কিন্তু এটাকে আপনার ভালো লেগেছে? বা এই তারুণ্যের উপর জোর দেওয়া, সেটা ভালো লেগেছে? দেখুন, তারুণ্যের উপর যোগ দেওয়ার ব্যাপারটা আমি পরে আসছি, কিন্তু বামেদের অবক্ষয় হতে হতে এমন একটা জায়গায় বামেরা এসে দাঁড়িয়ে আছে এখন পশ্চিমবঙ্গে, যে বামেরা প্র্যাকটিক্যালি কিন্তু এখন অপ্রাসঙ্গিক। কোন রকম পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের কিন্তু কোনো প্রাসঙ্গিকতা নেই। এখন হিরো হিসেবে আনতে চায় বামেরা, আবার ভাইজান সাহেবকে এনেছে। বামেদের দুর্দশা দেখুন। এই রাজু ব্যানার্জি অথবা বিশ্বজিৎ দেবদের, তৃণমূল কংগ্রেস বা বিজেপির, সংক্ষেপে বলুন প্লিজ। ওরা আমাদের অপসংস্কৃতি নিয়ে এতটা চিন্তিত হয়েছে, আমরা তাতে খুশি হচ্ছে না, আমাদের হাসি পাচ্ছে। মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে অপসংস্কৃতি কোনটা? পশ্চিমবঙ্গে অপসংস্কৃতি এইটা যেটা গত 10 বছরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে পঞ্চায়েতে ভোট করতে দেয়নি। পশ্চিমবঙ্গে অপসংস্কৃতি ওইটা যে 132টা পৌরসভার 132টার কাছাকাছি পৌরসভাতে ভোট করতে দেয়নি। পশ্চিমবঙ্গে অপসংস্কৃতি ওইটা যারা আজকে তৃণমূল এবং তৃণমূল থেকে আজকে অনেকে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি সেজে বিজেপিতে গিয়ে আশ্রয় নিচ্ছে, এবং বিজেপি যারা বলেছিল যে যারা সারদা নারদাতে চুরি করবে তাদেরকে জেলে ভরবো, আজকে বলছে তাদেরকে আমরা দলে ভরছি। পশ্চিমবঙ্গে অপসংস্কৃতি ওইটা যে অপসংস্কৃতিতে কলেজে স্কুলে নির্বাচন করতে দিচ্ছে না, আর যেখানেই নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের সমবায়গুলোতে তৃণমূল বিজেপি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। ওরা আমাদের অপসংস্কৃতি নিয়ে চিন্তা না করে ওরা ভাবুক পশ্চিমবঙ্গের জনগণের মন থেকে ওরা বিদায় নিতে চলেছে। এটাই আমাদের অপসংস্কৃতি সম্পর্কে চিন্তা ভাবনা। প্রীতিময় বাবু, আপনি বাম আন্দোলনের দীর্ঘদিনের কখনো শরিক, কখনো সাক্ষী, অন্তত এই ইতিহাসটার, বাম ইতিহাসটার খুব সুগভীর ছাত্র। এই যখন দেখছি আমরা যে একটু ইয়ুথ, একটা যৌবনের একটা প্রাঞ্জল উপস্থাপনা, যখন সেটা গানে হোক, প্যারোডিতে হোক, অথবা এই একঝাঁক উজ্জ্বল মুখে হোক,
তখন আপনার কোথাও একটা কোথাও মনে হচ্ছে বাহ এতে বেশ একটা মনে হচ্ছে না একটা শিফট হচ্ছে যে পা মেলে দেখছিলাম তার থেকে একটা কোথাও আমি দেখছি অন্যদিকে সরে যাচ্ছে? কোনো শিফট হচ্ছে না। আমার খারাপ লাগলো, আমি মীনাক্ষীদের নাম দেখছিলাম কাগজে, অনেক ইয়াং ছেলে, পলাশকে আমি খানিকটা চিনি। আমার তাতে বুঝলাম যে রাজুবাবুর ভীষণ ভয়। ম্যানিফেস্টো যদি দেখেন, ওদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লেখা আছে যে ওরা ভারতবর্ষে সশস্ত্র সংগ্রাম করবে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, উদ্যোগী ছেলে মেয়েগুলো যারা আজকে উঠে এসছে, যারা মনে করছে পশ্চিমবঙ্গে কিছু করা দরকার, তাদের মাথায় সেই ভোটের আফিংটা অলরেডি নেতারা ঢুকিয়ে দিয়েছে। আমি বেশ হতাশ হলাম মীনাক্ষীর কথা শুনে, সৃজনের কথা শুনে, সায়নদীপের কথা শুনে। ওরা ভারতবর্ষের বামপন্থীদের কি কাজ সেটাই জানেন না। আর আপনি অঞ্জনবাবু বারবার বলছিলেন আমি বাম রাজনীতি করেছি, এই ধরনের বাম রাজনীতি আমি করিনি। আই হেট টু বি আ লেফটিস্ট লাইক দেম, আই হেট টু বি আ লেফটিস্ট লাইক দেম। আমরা ভারতবর্ষ মুক্ত করার স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন আজও আছে, দেশ মুক্ত হবেও। তার আজকের দুঃখ হচ্ছে যে এই মানুষগুলোকে আবার কংগ্রেসীদের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। আজকের দুঃখ হচ্ছে এই মানুষগুলোকে আবার সেই নির্বাচনের আফিং খাইয়ে দেওয়া হলো। নির্বাচনে কোনো রকমে জিততে হবে। তৃণমূলের একমাত্র অপরাধ যে তৃণমূল নির্বাচন করতে দেয়নি। আরে নির্বাচন করতে দেবে কেন? একটা দক্ষিণপন্থী দল যদি ক্ষমতায় বসে থাকে সে তোমায় নির্বাচন করতে দেবে কেন? মগের মুলুক নাকি? সে দেবে না, বেশ করেছে, দেয়নি। যদি না দিয়ে থাকে বেশ করেছে। তুমি নির্বাচনটা করে নিতে পারোনি কেন কমরেড? তোমাকে বেশ করেছে বললে হবে কিভাবে? তার রাষ্ট্র আছে, তার ব্যবস্থা আছে। এ তো আর বাম বিপ্লবের চারণভূমি নয় যে বিপ্লবের ভূমি তৈরি করছে। দেশের গণতন্ত্র আছে, সেই গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই কাঙ্ক্ষিত, কাম্য, সেটা তো পেতে হবে। আমি আসবো। না 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 না, আপনি আবার কথাটা ঘুরিয়ে দিলেন। নো, গণতন্ত্র বলতে আপনি কি বোঝেন? গণতন্ত্র যদি ভারতবর্ষে থাকতোই তাহলে তো মীনাক্ষীর এই অভিযোগটাই থাকতো না যে আমাকে ভোট করতে দেওয়া হয়। আপনি কি এদেশে গণতন্ত্র নেই এমন তত্ত্বে বিশ্বাসী? একেবারেই নেই। এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? আমি আসবো। ছোট্ট বিরতিও নেওয়ার সময় আছে, বিরতির পর খুব দ্রুত ফিরে আসবো। সেই বিরতির পরে থাকবে এ নিয়ে আলোচনাও। একদিকে কংগ্রেসের সঙ্গে হাত ধরা, অন্যদিকে আইএসএফ এর সঙ্গে হাত ধরা, এবং এই ধরা নিয়ে অনেকগুলো প্রশ্ন। ছোট্ট বিরতির পর সব ফিরেছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনার রায়। আমি আশা করছি আমার যে অতিথিরা রয়েছেন, রাজু ব্যানার্জি, বিশ্বজিৎ দেব, শিমুল সরেন, প্রীতিময় চক্রবর্তী, সায়নদীপ মিত্র এবং মীনাক্ষী মুখার্জি, সবাই রয়েছেন। বিশ্বজিৎবাবু এবং রাজু ব্যানার্জি, আপনারা আশা করি আমাকে একটু অ্যালাউ করবেন। সায়নদীপ এবং মীনাক্ষী অপেক্ষিত কম, তরুণ বয়স, তাদের যদি একটু সামান্য বেশি সুযোগ দিই বলবার জন্য, যাদের তারুণ্যের কারণেই আর কি। সায়নদীপ, আপনি শুনলেন অনেকগুলো বক্তব্য। শেষ বক্তব্য প্রতিময়বাবু বললেন, সে প্রসঙ্গে যদি আপনার বক্তব্য বলেন, তারপর আমি আসবো কংগ্রেসের সঙ্গে হাত পেলানো, আইএসএফ এর সঙ্গে হাত পেলানো এবং তা নিয়ে যেসব খোঁচাগুলো আসছে সেগুলো নিয়ে। শহীদ দিবসে যারা পাগলু ড্যান্স নাচের আয়োজন করে তারা রাজনৈতিক অবক্ষয়, দেউলিয়াপনার কথা বলছে। যে দলটা নিজেদের সাইনবোর্ড বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে সেই তৃণমূল রাজনৈতিক দেউলিয়াপনার কথা বলছে। আর বিজেপি গোটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ যে সংস্কৃতি কায়েম করেছে, এখন সেই সংস্কৃতি তৃণমূলকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায়ও কায়েম করতে চাইছে। তাদের থেকে আমাদের শিখতে হবে। খালি আমাদের একটাই ভালো লাগছে যে বামপন্থীরা নাকি অপ্রাসঙ্গিক হয়ে গেছিলো, সংযুক্ত মোর্চার কোনো নাম্বার নেই, এই দুজনই দেখলেন একসাথে। এটা খুব ভালো লাগলো যে তৃণমূল বিজেপির পয়েন্ট অফ ভিউটা এক, যে ওদের দুজনের মূল শত্রু হলো বামপন্থীরাই, তাই ওদের ইতিমধ্যে রাতের ঘুম উড়ে গেছে। 7% ভোট নিয়েই ওদের এত চিন্তা, 2 তারিখের পর ওদের চিন্তা কোথায় পৌঁছাবে আমি জানি না। আর এই যে উনি যে কথাটা যে ধরুন ভারতবর্ষের গণতন্ত্রের শিকড়টা অত্যন্ত গভীরে এবং সেক্ষেত্রে সংসদীয় ব্যবস্থাটাও অত্যন্ত ইম্পর্টেন্ট।
সংসদীয় ব্যবস্থা এবং সংসদের বাইরের ব্যবস্থা, এই দুটোর মধ্যে লড়াইয়ের একটা সামঞ্জস্য রেখেই আমরা মানুষের রুটি রুজি জীবন জীবিকার দাবিটাকে আদায় করি। উনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন, এমনকি বুর্জোয়া গণতন্ত্রের পতাকাও যখন মাটিতে পড়ে যায় তখন বামপন্থীদের সেটা তুলে ধরতে হয়। সেই দায়িত্বই মানুষের হয়, আমরা পালন করি। আপনারা যখন আব্বাস সিদ্দিকের সঙ্গে হাত মেলান তখন কিন্তু প্রশ্ন ওঠে যে কেন আপনারা তো ধর্মের থেকে আলাদা রাখতে চেয়েছিলেন, বরাবর ধর্মের থেকে রাজনীতিকে আলাদা বিচ্ছিন্ন শিমুল রাখতে সোরেনের চেয়েছিলেন। সঙ্গে হাত মেলানোর কথাটা বলছেন না তো? আপনাদের অফিসে বসে রয়েছেন, আমি আসবো শিমুল সোরেনের সঙ্গে আসবার আগে আপনাদের স্টুডিওতে বসে রয়েছেন শিমুল সোরেন বাবু, হ্যাঁ। তার সঙ্গে হাত মেলাবার কথাটা বলছেন না শুধু আব্বাস সিদ্দিকী? আব্বাস সিদ্দিকী বললে আপনার অসুবিধা? আব্বাস সিদ্দিকী বললে কি অস্বস্তি হয়? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আব্বাস সিদ্দিকী শিমুল সোরেন, আমি কোনো অস্বস্তি নেই আমার আমাদের। প্রশ্নটা কি হবে অস্বস্তি সায়নদীপ, রাজু সেটা তো বাবুদের, আমি স্থির আরেকজন করব। তৃণমূলের যিনি রয়েছেন তাদের হয়। সায়নদীপ, আমার প্রশ্নটা কি হবে আমি স্থির করব। আইএসএফ কে আমি আব্বাস সিদ্দিকীর আইএসএফ বলে চিনবেন নাকি শিমুল সোরেনের 100 বলে চিনবেন সেটাও মানুষ স্থির করবে। আব্বাস সিদ্দিকীর বলেই এখন অবধি মানুষ চেনেন। সেই আব্বাস সিদ্দিকীর একদম সঙ্গে যখন আপনারা হাত মেলান তখন কি কোনো অস্বস্তি থাকে যে কারণে আপনি শিমুল সোরেনের কথা বলছেন? বিন্দু মাত্র কোনো অস্বস্তি নেই। ভারতবর্ষের রাজনীতিতে কোথাও বাধা নেই যে কোনো ধর্মীয় গুরু বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি রাজনীতির মূল মঞ্চে আসতে পারবেন না, কোথাও নেই। আব্বাস সিদ্দিকী যদি রাজনীতির মঞ্চে এসে দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার, জীবন জীবিকা, রুটি রুজির কথা বলে, আমি মনে করি ওটাই ধর্মনিরপেক্ষতা। আর কোন মসজিদের ইমাম তিনি যদি বলেন আমি ইমাম বলে বলছি শুধুমাত্র তৃণমূলকে ভোট দেবেন, এটা সাম্প্রদায়িকতা। হ্যাঁ, আসবো। আপনিও জানেন আব্বাস সিদ্দিকীর অনেক বিস্ফোরক ফতোয়া, হুমকি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সে প্রসঙ্গে আসবো, সেটা তো জিজ্ঞাসা করবো। শিমুল সোরেন, আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা বিশেষত আব্বাস সিদ্দিকী থাকার কারণে এবং একটা ধর্ম জুড়ে যাচ্ছে ইত্যাদি কারণে, ধর্মীয় গুরু, ধর্ম, সাম্প্রদায়িকতার অভিযোগ ইত্যাদি প্রশ্নে বামেদের সঙ্গে যখন আপনাদের মিলন ঘটে তখন অনেক প্রশ্নের মুখে অন্তত বামেরা পড়ে, আপনারা কি পড়েন জানি না, বলবেন এটা উত্তর দেবেন একটু? এক্ষুনি আপনি আপনার উদ্দেশ্যে প্রশ্ন থাকবে তৃণমূল বিজেপি দুটো পার্টিরই, আমি এটা বলে রাখলাম, বলুন। না, কে বা কারা অভিযোগ করছে সে তো জানি না, পার্টিকুলার কোন দল অভিযোগ করছে সেটা জানালে খুব ভালো হয়। চলুন আমি আপনার কাছে আসছি এক এক করে। রাজু ব্যানার্জি আপনি কি বলবেন প্লিজ বলুন। আইএসএফ। অঞ্জন দা ধন্যবাদ, আপনার এরকম সুন্দর ক্যালকুলেশন যে তরুণদের সুযোগ দেওয়া উচিত আর বিজেপির আমরা বুড়ো, আমাদেরকে কম সময় দেওয়া উচিত। ধন্যবাদ। আর আমার আইএসএফ সিপিএম না ধন্যবাদ এরকম তথ্য দেওয়ার জন্য অঞ্জনদা। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন আমার আইএসএফ সিপিএম কংগ্রেসের জোট নিয়ে বিন্দু মাত্র বলার ইচ্ছা নেই, মাথা ব্যথাও নেই। কারণ বাংলার মানুষ এই জোটকে কেউ আদৌ গুরুত্ব দিচ্ছে কিনা, আপনার চ্যানেলে দিচ্ছে কিনা আমার জানা নেই। আমার পরিষ্কার কথা, বাংলার মানুষ আসল পরিবর্তন চাইছে। মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলায় যেভাবে অত্যাচার করেছে, যেভাবে বেকারদের কর্মসংস্থান নষ্ট করেছে, বেকাররা চাকরি পায়নি, মা বোনদের ইজ্জত নেই, গণতন্ত্রকে ধ্বংস করেছে, অন্যায় শাসন প্রতিষ্ঠা করেছে, আর তাই বাংলার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে চায় না। আর তার জন্য সোনার বাংলা গড়ার জন্য আজকে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছে। তো বামেরা যদি আইএসএফ এর সঙ্গে হাত মেলায় আপনাদের আপত্তি হয় কেন? এখন আইএসএফ তৃণমূল কি, আমাদের কোনো আপত্তি নেই, বাংলাদেশের মুখোশটা খুলে দেওয়া দরকার। আর সেটা একজন প্রকৃত বামপন্থী প্রীতিময় বাবু বলছেন, এটা আমরা বলছি না, প্রীতিময় বাবু অন ক্যামেরা বলছেন। এটা আমাদের কথা নয়, এরকম বহু নিচের স্তরের বামপন্থী নেতা কর্মীদের কথা। আর তাই জন্য বামপন্থীরা ধুয়ে সাফ হয়ে গেছে, আমাদের তাদের নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই। কারণ তাদের দৈন্যদশা আপনারা বুঝতে পারছেন। এক সময় যারা তাদের বামপন্থী যাদের বলেন তাদেরকে টিকিট দিত না, তাদের উপর দাদাগিরি করতো। আজকে চিন্তা করো আইএসএফ আর কংগ্রেসকে নিয়ে যাচ্ছে, এখানেই তো দেউলিয়া কোনো ধরা পড়ে যাচ্ছে। আর বাংলার মানুষ পরিষ্কার রায় দিয়ে দিয়েছে, সুতরাং এই জোট নিয়ে আমাদের বেশি বলাবেন না। চলুন আপনি আইএসএফ এবং বামেদের মিলন নিয়ে বিশ্বজিৎ দেব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।
পশ্চিম বাংলায় টিকিয়ে রাখবার জন্য হাত ধরলে আজকে দেউলিয়াপনা, কারণ আপনাদের সঙ্গে হাত মেলাচ্ছে, কারণ আপনাদের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতার একটা রং ওরা অন্তত লাগাচ্ছেন, ওরা ছোঁয়াচ্ছেন, ওরা আব্বাস সিদ্দিকীর নানান বক্তব্যকে তুলে আনছেন। প্লিজ এটা আপনি জবাব দিন, এইটার উত্তর দিন। যাক, প্রশ্নটা অতি সুন্দর প্রশ্ন। আজকে যে দল বা যারা প্রশ্ন তুলছে সাম্প্রদায়িক তাদের এটা জানা দরকার আছে যে সাম্প্রদায়িক মানে কেবলমাত্র আমরা এটাই জানি যে কোনো নেতা বা কোনো দল যখন বিশেষ কোনো একটি সম্প্রদায়ের সম্পর্কে বা একটি সম্প্রদায়ের সুযোগ সুবিধা সম্পর্কে কথা বলে তখনই সেই দলটা বা সেই নেতা সাম্প্রদায়িক হয়। তো আব্বাস সিদ্দিকী ভাইজান সাহেব তিনি কেবল কি মুসলিম সম্প্রদায়ের কথা বলছেন, না এই পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মানুষের কথা বলছেন, যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের কথা বলে চলেছেন। আর যারা অভিযোগ করছে বিশেষত তৃণমূল কংগ্রেস, যখন কোনো টুপি পড়া ভোটার তাদের সপক্ষে ভোট দেয় তখন সেই ভোটারের ভোটটা সাম্প্রদায়িক হয় না, আর যখন সেই টুপি পড়া লোকটা নেতা হতে যায় তখনই সাম্প্রদায়িক হয়ে যায়। তা সাম্প্রদায়িকতার সংজ্ঞাটা ওনাদের কাছে হয়তো শিখতে হবে নতুন করে। আমি আসবো। মীনাক্ষী, আপনি কি বলবেন? আমার প্রশ্ন এটাই, আপনি বুঝুন। এরা যেটা বলছেন, প্রথমত এরা আপনাদের নিয়ে চর্চাতে আগ্রহী নন, কারণ আপনাদের 7% নেমে এসছেন, ওদের বক্তব্য এই, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। অন্যদিকে বিজেপির বক্তব্য এখন তৃণমূলকে সরানোটাই লক্ষ্য, আপনাদের দিকে চোখ ফেরানোর দরকার নেই, কিন্তু আপনারা ভাইজানের সঙ্গে হাত মেলাচ্ছেন। আপনারা ধর্মের সঙ্গে আগে নিজেদেরকে অন্তত বিচ্ছিন্ন লাগতেন, সেই ধর্মের ব্যাপারে অন্তত আপনারা জড়িয়ে গেলেন, যেটা আপনাদের চরিত্রের সঙ্গে যায় না, অর্থাৎ বাম ডিএনএর সঙ্গে যায় না। বিশ্বজিৎবাবু সেটাকে বলছেন দেউলিয়াপনা। মীনাক্ষী, আপনার উত্তর? সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি দলে থাকেন বা দলের হয়ে কথা বলেন, সেটা সাম্প্রদায়িক হয় না। সাধ্বী প্রজ্ঞা যদি এমপি হয়ে যান এবং তিনি যদি সংসদে গিয়ে নেতৃত্ব করেন, তাহলে সেটা সাম্প্রদায়িক হয় না। এনারা এত বামেদের সংস্কৃতি এবং বামেদের রাজনৈতিক দেউলিয়াপনা নিয়ে চিন্তিত রাজনৈতিক সংস্কৃতি দেউলিয়াপনা নিয়ে নয়। এরা চিন্তিত এই কারণ এবারের নির্বাচনে শুধু নয়, 2021-এর নির্বাচনে আমরা এসে কথা বলছি না, আমরা এটা সারা বছর ধরে বলছি। আমরা এই কথাটা বলছি বলে এরা বেশি চিন্তিত। আমরা চাকরির কথা বলছি, আইএসএফ চাকরির কথা বলছে, কংগ্রেস চাকরির কথা বলছে বেকারদের চাকরি কি হবে। আমরা এই কথা বলছি যে বেকাররা চাকরি চাইতে গেলে পুলিশ পিটিয়ে খুন করবে, কলেজের নির্বাচন চাইতে গেলে সুদীপ্ত গুপ্তকে পিটিয়ে খুন করবে, আর চাকরি চাইতে গেলে মইদুল ইসলাম মিদ্দাকে পিটিয়ে খুন করবে। আমরা যখন এই চাকরি চাইতে যাচ্ছি, আমরা যখন কারখানা তৈরি করতে বলছি, আমরা বলছি পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে থাকবে না, নিজের রাজ্যে তারা কাজ পাবে, কারখানাগুলো হবে কি না হবে না, তখন এরা ভয় পাচ্ছে। এই ভয় পাওয়াতে ওরা যতই আমাদেরকে বাইপাস করার চেষ্টা করুক, ওরা বাইপাস করতে পারছে না, কারণ ওনারা জানেন যে আমরা সঠিক কথা তুলে ধরেছি। আপনারা কবে ভোট প্রার্থী হয়ে গেলেন? আপনারা কবে থেকে ভোটের জন্যই আপনারা কোট আনকোট কাঙাল হলেন, যাতে কংগ্রেসের সঙ্গে একদিকে, অন্যদিকে আইএসএফ এর সঙ্গে হাত মেলাতে হয়? আমি ওনাকে একদম সম্মান শ্রদ্ধার সাথে কথা বলতে, আমি ওনার কাছে বলতে চাইছি যে উনি বললেন যে ভোট প্রার্থী। আচ্ছা, উনি কি এটা বিশ্বাস করেন যে আজকের সংসদে যারা এতগুলো এমপি নিয়ে বসে আছে, তারা ওই সংসদের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা নিজেদের হাতে আছে বলে আজকে কৃষিটাকে, চাষের জমিটাকে কর্পোরেটের হাতে পায়ে সঁপে দিচ্ছে? আজকে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতায় ওরা নেতৃত্ব পেয়েছিল বলে আজকে ওরা এসএসসি পিএসসি টেট ওরা বন্ধ করে দিচ্ছে। তাহলে কি লড়াই করতে গেলে সরাসরি একদম বামেরা নিজেরা ঢাল তরোয়াল নিয়ে নামবে? তাহলে কি পশ্চিমবঙ্গে গণতন্ত্র, সংবিধান, এখানে সংসদীয় রাজনীতি থাকবে না? তাহলে যদি সংবিধান অনুসারে যদি দেশ চলে, রাজ্য চলে, তাহলে তো আমাদের কাজ হলো। প্রতিমা বাবু, ভ্যালিড পয়েন্ট।
যে আমাদের পয়েন্টটা- কথা পয়েন্টটা এটাই যে আরেকবার ওনারা শুনতে চাই। যদি আমাদেরকে চাইছেন পয়েন্টটা যে আরেকবার আমরা শুনতে চাই, বামেদের আমার audio রাজনীতি খুব- সংস্কৃতি নিয়ে মীনাক্ষী, আমরা একটু এগিয়ে যেতে দাঁড়ান। চাইছি, মীনাক্ষী, তাহলে একটু দাঁড়ান, আপনি রাজনীতি শুনে এবং নিন। সংস্কৃতিকে সামনে রেখে মীনাক্ষী কি বলছেন আমাকে একবার বলুন। আমি বলে দিচ্ছি, মীনাক্ষী বলছেন সংসদে যেখানে এতগুলো সিট নিয়ে একটা দল যাবেন তারা কর্পোরেটের হাতে সঁপে দেবেন সমস্ত কিছু, অথবা এ রাজ্যে টেট ইত্যাদির প্রশ্নে কোনো কিছু হবে না, একদল লোক সংখ্যাগরিষ্ঠ দেওয়া থাকবে, তখন বামেরা কি করবেন? সংসদের বাইরে কি তারা অস্ত্র নিয়ে লড়াই করবেন? সংসদের লড়াইটা করবেন না, সেখানে থাকবেন না, এই সেখানে গল্পটা- বিরোধিতা করবেন না, তাতে এই- আপনাদের আপত্তি এই- কোথায়? এই গল্পটা আমরা 67 থেকে শুনছি। মীনাক্ষী এখন শুনছেন? আমায় অডিওবল? হ্যাঁ প্লিজ বলুন বলুন বলুন। এই গল্পটা আমরা 67 থেকে শুনছি, মীনাক্ষীরা এখন শুনছেন সংসদে গিয়ে লড়াই করতে হবে। এই যে সংসদে গিয়ে লড়াই করতে হবে, এই গল্প যে আরো কতকাল চলবে। তো লড়াই করতে হবে না? না, হবে না, সংসদে লড়াই করতে হবে হবে না, না? হবে না। তার কি করবে? বুর্জোয়াদের সংসদ থেকে আমাদের কিচ্ছু পাওনার নেই। বুর্জোয়াদের সংসদ থেকে আমাদের একচেটি পুঁজির দেশ সংসদ চলবে থেকে কিভাবে প্রতিমা বাবু? দেশটা চলতে হয় হবে আমায় তো। হয় আমায় বলতে দিন, নয় আপনি বলুন। না না প্লিজ, আমার প্রশ্নও থাকবে, আমায় বলতে তো দিন। আপনি বলুন, কিন্তু হ্যাঁ। কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন। আমি আপনাকে আমি আপনার আসছি, অভিযোগটাকে আমি স্থির করছি, বলুন প্লিজ কথাটা শেষ না হলে প্রশ্নটা নেব কি করে? বলুন প্লিজ বলুন। আমি বলতে চাইছি বুর্জোয়াদের সংসদ থেকে আমাদের কিচ্ছু পাওয়ার নেই, কোনো সময়ই ছিল না, কোনো সময় ছিল না। আজকে রাজীব গান্ধী, কালকে নরেন্দ্র মোদী, এরা আমাদের কিছু দেবেন না, কারণ এবং সেটা ঠিকই করবেন, আমাদের দেবেন না। এদের নিজস্ব ক্লাস ইন্টারেস্ট আছে, তারা তাদের ক্লাস ইন্টারেস্টকে সার্ভ করবে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি যদি আমার ক্লাস ইন্টারেস্টের রাস্তা কি হবে ঠিক করতে না পারি, তার জন্যে 67 থেকে যে গল্প গেয়ে আসছি সেই গল্পই গাইতে হবে। সায়নদীপ মীনাক্ষীরা কি করবে? সরি, সায়নদীপ মীনাক্ষীরা কি করবে? ওরা আমার মতো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, পরে আমার মতো এই টেলিভিশনে বসে বক্তৃতা মারবে। আর কি এখন করবে? কি করবে ওরা? ওরা একদম। চায় ওরা চায় এই ওদের- রাষ্ট্র ওদের তার চাওয়ানোর- ক্ষমতার ওদের- মাধ্যমে ওদের চাওয়াতে আমি সম্পূর্ণ ওদের সঙ্গে একমত। ওদের চাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি বারবার বলেছি যে এই যুবকরা, এই যে আজকে এতদিন পরে সিপিএম এতগুলো নতুন নতুন সেটা মুখকে বলুন, এনেছে, সেটা ভালো করে বলুন। 100 বার বলেছি, এর জন্য অভিনন্দন। অন্তত নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে। আমি একটা বৃদ্ধ মানুষ হিসেবে আমার কাজ হচ্ছে মীনাক্ষীকে আমার এক্সপেরিয়েন্সটা বলা। আমি মীনাক্ষীকে আমার এক্সপেরিয়েন্সটা বললাম, ও চলে গেল। মীনাক্ষী বলুন আপনি। আমি আপনাকে একটা খুব ছোট প্রশ্ন করি, হ্যাঁ, খুব বলুন। ছোট প্রশ্ন করি। বলুন। বামফ্রন্ট চলে যাওয়ার পরে, মীনাক্ষী আসবো, মীনাক্ষী এক মিনিট। বামফ্রন্ট চলে যাওয়ার পরে বামফ্রন্টের লিডাররা বারবার বলেছেন যে আমাদেরও কিছু কিছু ভুল হয়েছে। ভাই, এই কিছু কিছু ভুলটা কি একটু না বলবেন? মীনাক্ষী আপনি কি বলছিলেন বলুন। মীনাক্ষী এক মিনিট আমায় বলতে দিলেন না তো? প্রীতিমা আমার খুব শেষ হয়ে আসছে সময়, খুব দ্রুত বলুন প্লিজ। বলছি না, যে আপনি আমরা আমাকে বলতে শুধুমাত্র দিতে হবে, আপনি আমাকে সংসদে বলতে আচ্ছা দিতে হবে। মীনাক্ষী আর তিনি মীনাক্ষী আসছি, প্রীতিমা বাবু খুব দ্রুত শেষ করতে আমি হবে, please। বলছি যে আপনারা বলেছেন, নেতারা বলেছেন কিছু কিছু ভুল হয়েছে। এই কিছু কিছু ভুলটা কি? এক, আপনি কি বলেছেন যে পাড়ার থানায় গিয়ে থানা চালিয়েছিলেন? আপনি কি বলেছেন যে পাড়ার ডিভোর্স মামলা এলসিতে ডেকে পাঠিয়েছিলেন? ঠিক, আচ্ছা বলেননি বুঝলাম তো? বুঝলাম। মীনাক্ষী প্লিজ আপনি। আমরা শুধু সংসদীয় রাজনীতিতে, শুধু ভোটের রাজনীতিতে এই লড়াইটা লড়ছি না। আমরা কিন্তু রাস্তায় ঘাটে, পথে, ময়দানে আমরা এই লড়াইটা লড়ছি। আমরা এই লড়াইটা লড়ছি বলেই আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের মনের মধ্যে এই প্রশ্নটা আমরা জানতে পেরেছি। এই প্রশ্নতে তারা আমাদের উপরে ভরসা করছে বলেই কিন্তু আমরা নবান্ন শ্রমজীবিকা বিদ্যালয়, নিশ্চয়ই, করেছিল নিশ্চয়ই। যখন সরকারের দেখা ছিল না। বামপন্থীদেরকে নিয়ে যারা এত সায়নদীপ, চিন্তিত, আমরা হ্যাঁ। ওনাদেরকে এই সাহসে ভরসা দিতে পারি যে বামপন্থীরা নিজেদের নীতি রীতি আদর্শ রাজনীতি থেকে তারা সরে যাবে না। ওই লড়াইটাও লড়বে, সংসদীয় আচ্ছা, ঠিক আছে, প্রীতিমা রাজনীতিতেও বাবু, লড়াইটা এক লাইনে বলুন কি কারণ বলছেন, policy সায়নদীপ change বলুন। করতে আপনাকে গেলে আরেকটা কথা policy বলি, যারা আপনি চালাচ্ছে, সেই জায়গায় বারবার আমাদেরকে যেতে আপনি হবে। বারবার আব্বাসের কথা কেন বলছেন? আব্বাস সিদ্দিকী। আরে আমি তো সেদিনকের মঞ্চে দেখলাম, সেলিমদার চেয়ে বড় কমিউনাল তো আমি এর আগে দেখিনি। কেন?
আমি তো এর আগে দেখিনি সেলিম দা যে আধিক্ষেতা করছিলেন, হ্যাঁ। আমি কখনো হান্নান মোল্লার থেকে সেটা এক্সপেক্ট করি না, আমি কোনোদিন রাজ্জাক মোল্লার থেকে সেটা এক্সপেক্ট করি না। সেলিম দা ওয়াজ as good as a communal man that day. সায়নদীপ আপনার উত্তর। উনি কিসের ভিত্তিতে এই অভিযোগ করছেন আমি জানি না, কোন ভিত্তিতে। আর আমি মনে হয় না উনি যে কনফিডেন্সের সঙ্গে কথা বলছে এতে ওনার কোনো ফ্রাস্ট্রেশন আছে, এটা আমার মনে হয় না। আমার কথা হলো যে 2011 থেকে 2020 পর্যন্ত পশ্চিমবাংলায় বামপন্থীরা সরকারে নেই, কিন্তু যেভাবে মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, বেকার যুবকের কাজের দাবিতে লড়াই করেছে, তাতে এই কথাটা ওনার মানে দাঁড়ায় না যে শুধুমাত্র ভোটের জন্যই বামপন্থীরা লড়াই করে। এমনকি বামফ্রন্ট সরকার থাকাকালীনও আমাদের কর্মীরা যেভাবে খুন হয়েছে, সেটা সংসদীয় গণতন্ত্রের বাইরেও মানুষের লড়াইটা লড়তে যাওয়ার এটা পরিণতি। এখানে দাঁড়ায় না। আর সংসদীয় রাজনীতি, আমি লাস্ট কথা, আমার শেষ কথা, সংসদীয় রাজনীতির বাইরে তথাকথিত মাওবাদীরা যে কাণ্ড ঘটিয়েছে, তারপর কি হয়েছে পরিণতি? পশ্চিমবাংলার যে যুবক যে 34 বছর ধরে যে সর্বনাশ করেছে, এনারা পশ্চিমবাংলার যে যুব সমাজ, ছাত্র সমাজের যে সর্বনাশ করেছে, মানুষ আর ওদেরকে ফিরিয়ে দেবে না। পশ্চিমবাংলা থেকে সংসদে ওনাদের যে অবস্থা হয়েছে, এবার বিধানসভাতে গিয়ে ঠিক সেই অবস্থা হবে, ওনাদের ঝুলিতে শূন্য হবে। রাজু ব্যানার্জি বিজেপির নবীন প্রজন্মের নেতা, তাদের প্রতিনিধিত্ব করেন। রাজু, প্লিজ আপনি। দেখুন, আপনি যেভাবে সিপিএম কে প্রমোট করার দায়িত্ব নিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ I am so sorry রাজু ব্যানার্জি, আপনার এই বক্তব্য অত্যন্ত আপত্তিজনক। না, আপনি বলবেন না, আপনি আমার শো এসে আপনি আমার বিরুদ্ধে এই অভিযোগ করে বেরিয়ে যাবেন, এটা হতে পারে না। কি অর্থে আপনি বললেন যে প্রমোট করা? শুনুন রাজু ব্যানার্জি, এন্টায়ার সমাজে যদি কথা চলে, বামেরা তরুণ প্রজন্মের লোকেরা জানছে, সেটা নিয়ে যদি আলোচনার যোগ্য বলে মনে করি, সেটা নিয়ে আলোচনা করব। আপনার পছন্দ না হলে আপনি একটা মিডিয়া, না, আপনাদের ফ্যাশন দাঁড়িয়েছে, না, আপনাদের ফ্যাশন দাঁড়িয়েছে, আপনাদের পছন্দ না হলেই আপনারা সেই মিডিয়াকে একটা স্ট্যাম্প মেরে দেন। যখন আপনাদের পছন্দ হয় তখন স্ট্যাম্প পারেন, যখন পছন্দ হয় না স্ট্যাম্প পারেন। রাজু ব্যানার্জি, দিস ইজ নট এক্সপেক্টেড আউট অফ ইউ। This is not expected out of you. আপনার কাছে কাঙ্ক্ষিত ছিল না। আমার চ্যানেল, আমাদের মিডিয়া কোনো একটি দলকে, কোনো একটি পক্ষকে প্রমোট করছে, এই অভিযোগ আনার আগে আপনারা দায়িত্ব জ্ঞান সম্পন্ন মন্তব্য করা উচিত ছিল। প্লিজ বলুন। এটা মানুষের কথা, আমার কথা নয়, মানুষের কথা। আমার কথা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে আবার একটা মানুষের কথা। কোনটা মানুষের কথা? সূর্যকান্ত মিশ্র তৃণমূল, একটা যেটা বলতে শুনুন, একটা হচ্ছে পশ্চিমবঙ্গে 3টে তৃণমূল কংগ্রেস রয়েছে, একটা হচ্ছে সূর্যকান্ত মিশ্র তৃণমূল, একটা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল। তা সত্ত্বেও আমরা করি, কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আপনার আর কারো কাছে নয়, কোনো দল না, কোনো পক্ষ নয়, শুধুমাত্র মানুষের কাছে দায়বদ্ধ আমরা। রাজুবাবুদের দেখাও আমাদের, কেন শুধু আমাকেই শুধু দেখাচ্ছেন? ওদের দেখাও, আমি ওদেরকে বলছি, জেনে নিন আমরা শুধুমাত্র মানুষের কাছে দায়বদ্ধ, আর কারো কাছে নয়। এবং সেই জন্যে বারংবার আপনারা বলবেন আমাদের নামে, বারংবার আমরা আমাদের নিজেদের বক্তব্যে স্থির থেকে, দৃঢ় প্রতিজ্ঞ থেকে, শুধুমাত্র মানুষের কথা, আপনার রায় অর্থাৎ মানুষের রায়ের কথা মাথায় রেখে এগোবো। আই এম সরি যদি একটু হার্শ হয়ে থাকি, হওয়ার জন্য মনে রাখবেন, সাধারণ মানুষ আমরাও, একটা যদি স্ট্যাম্প মেরে দেন, একটু লেগে যায়, তখন বলতে হয়। অন্যথায় আপনাদের সবাইকেই আমার ধন্যবাদ, আপনারা সময় দেন, আপনারা ব্যস্ত মানুষ। রাজুবাবু বলবেন কিছু? গণতন্ত্র আমাকে বলে যে আপনার উদ্দেশ্যে আমার এই শেষবার মতন ফিরে যাওয়াটা উচিত। প্লিজ বলুন।
না না আমার ভালো আমার 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 একটু ভালো লাগবে অঞ্জন দা, আমার একটু ভালো লাগবে পশ্চিমবঙ্গে যেভাবে সাংবাদিকদের পিটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা যদি সেই ছবিগুলো দেখান, যেভাবে সংবাদপত্র স্বাধীনতা হরণ করে নিয়েছে সেই বিষয়ে রাখেন, তাহলে আমরা অত্যন্ত ভাবে আনন্দিত হব। থ্যাংক ইউ। সব দলগুলো কি করে সবগুলো আমরা সঙ্গে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। আপনার রায়, আমরা কিন্তু আপনার রায় নিয়েই থাকি, অর্থাৎ আপনি ছাড়া আমাদের কাছে কেউ নেই। সাধারণ মানুষ আমি আপনি যেখানে এক পংক্তিতে গিয়ে বসি, কোনো দল নয়, কোনো পক্ষ নয়, এ পক্ষ নয়, ও পক্ষ নয়, শুধুমাত্র আপনার কাছে দায়বদ্ধ। শেষ করছি, আপনারা ছেড়ে যাবেন না। এরপর দিনের সেরা বেচাই করা খবরগুলো নিয়ে ফিরবো পেজ 1-এ। সঙ্গে থাকুন 24 ঘন্টা।